প্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম এবং অফুরন্ত শুভকামনা সবার জন্য। এপিসোডটি সামনে এগিয়ে নেবার আগে চলুন একটি ছোট্ট ভিডিও ক্লিপ দেখে নিই। 55 সেকেন্ডের এই ক্লিপটি আমার সঙ্গে আপনারা উপভোগ করবেন। দেখা শেষ হলে মূল আলোচনায় ঢুকব। বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ একটি আলোচনা হতে যাচ্ছে এই এপিসোডে, এবং সবাইকে আগাম ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে রাখছি সঙ্গে থাকবার জন্য। তো দেরি না করে আমরা ক্লিপটি আগে দেখে নিই। আপনারা সিনেমা বানানোর ক্ষমতা নেই, এটার হলো সমস্যা, আর দিস ইজ কিছু দ্য না। প্রবলেম। আপনাদের আপনি কি যোগ্যতা চাঁদাবাজি আর শুনেন, লুটপাট। আপনার কি দুইটা হাত নাই, দুইটা পা নাই? আপনার আমরা তো ব্রেন কাজ কাজ করে করেই খাচ্ছি। আপনি কি কাজ করেন? ওটা আপনি কেন? তো বাইরে থেকে দেশে থেকে সবার জাকাতের টাকা নিয়ে কে খান। বলছে জাকাতের টাকা? ফান্ড তৈরি করে একটা খান। প্রমাণ দিতে পারবেন না। সম্পূর্ণ তাই। বরং আপনি এই সেটার উপরে প্রতিষ্ঠান- দাঁড়ান। বললাম তো চাঁদাবাজি তো বেটার আপনার জাকাতের চেয়ে, ফেতরার চেয়ে, নীলার চেয়ে এটা আরেকবার better। বলেন, আপা। আমি আবারও বলছি যে চাঁদাবাজির শাস্তি আছে, অপরাধের শাস্তি আছে। মার্ডারের শাস্তি কি 302 ধারা, আর নর্মাল শাস্তি কি আপনার অ্যাটেম্পট টু মার্ডারের শাস্তি কি? দুটো তো এক না। একটা একটা আপনি যেটা করছেন, আপনি তো সম্পূর্ণ অন্যায় দিয়ে আপনি ইসলামী ব্যাংক বানাইছেন, আপনি পরিবহন বানাইছেন, আপনি আপনার মতো করে বাংলাদেশের অনেক জায়গা জমি কিনছেন, আপনার মতো করে বাংলাদেশে তো তাহলে গাড়ি- সব আপনি- জায়গায় জামাত আপনি তো শিবির সরকার আছে। না, আপনি তো সামন্তবাদ বুঝছেন? হয়ে গেছেন। এখন তো আপনি সো প্রিয় দর্শক শ্রোতা, আমরা যা দেখতে পেলাম ক্লিপে, কথা বলছিলেন বিএনপি নেত্রী। বিশেষভাবে বলতে গেলে বিএনপির একটি উইং আছে যেটি হলো স্বনির্ভর বিষয়ক উইং বা শাখা বলা যেতে পারে। তো সেই স্বনির্ভর বিষয়ক সম্পাদক বলা হচ্ছে নীলুফার মনিকে। তো যেই প্রতিষ্ঠানের তিনি সম্পাদক, স্বনির্ভর বিষয়ক সম্পাদক, নামটি আসলে ব্যাকরণগতভাবে অশুদ্ধ, নামটি ঠিক হয়নি এই শাখার। স্বনির্ভর বিষয়ক কোনো শাখা বা উইং হতে পারে না, কথাটি হতো স্বনির্ভরতা বিষয়ক। তো আমি জানি না নীলুফার মনি নিজে এই ভুলটি ধরতে পেরেছিলেন কিনা, বা বিএনপিতে এমন কোনো লোক নেই কি যার কানে বা চোখে কখনো লেগেছে যে এই উইংয়ের নামটি ঠিকমতো রাখা হয়নি, এটি ব্যাকরণগতভাবে অশুদ্ধ হয়েছে। স্বনির্ভর বিষয়ক কোনো টার্ম নেই, স্বনির্ভরতা বিষয়ক হতো কথাটি। তো ঠিক আছে, আমি তাদের ফ্রিতে এই পরামর্শ দিয়ে রাখলাম, তারা চাইলে এটি সংশোধন করতে পারেন। বিএনপি দলীয় কারো যদি ইচ্ছে হয় তারা এটি আমলে নিতে পারেন এবং সংশোধন করতে পারেন। দেরি হলেও কোনো সমস্যা নেই, একটি ভুল সংশোধন করার দরকার আছে। সুপ্রিয় দর্শক শ্রোতা, মূল আলোচনায় চলে আসি। এই নীলুফার মনি অনেকবার অতীতে আলোচনায় এসেছেন, বিতর্কে এসেছেন বলাই ভালো। তিনি সাম্প্রতিককালে আমাদের শহীদ ওসমান হাদি নিয়ে একটি বিস্ফোরক মন্তব্য করেছিলেন নীলুফার মনি। তিনি ওসমান হাদিকে গিনিপিগ বলেছিলেন। তাতে করে ছাত্র জনতা এবং বিশেষভাবে ইনকিলাব মঞ্চের সমর্থকেরা খুব চটে গিয়েছিলেন, এবং পরিস্থিতি সামাল দেবার জন্যে তাকে সরি বলতে হয়েছিল, দুঃখ প্রকাশ করতে হয়েছিল মনিকে। নীলুফার মনির কথা বলছি। এর আগে তিনি মন্তব্য করেছিলেন শহীদ আবরার ফাহাদকে নিয়ে। শহীদ আবরার ফাহাদের ঘটনাটি 2019-এর, যদিও বুয়েটের ছাত্র, মেধাবী ছাত্র, নিশ্চয়ই আমাদের মনে আছে। বুয়েটের শেরে বাংলা হলে থাকতেন আবরার ফাহাদ। সেখানে ছাত্রলীগের কেডাররা শেখ হাসিনার পালতুগুলো নির্মম নির্যাতন করে শহীদ আবরার ফাহাদকে হত্যা করে। তো সেই আবরার ফাহাদ ইস্যুতে নীলুফার মনি একসময় বলেছিলেন যে ছাত্রলীগ নয়, ছাত্র শিবির আবরার ফাহাদকে হত্যা করেছে। এবং তার আলোচনায় তিনি এটিও বলেছিলেন যে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে আবরার ফাহাদ লড়াই করতেন, সেটিও আমরা জানি সবাই। আর ফেসবুকে এই লেখালেখি তার কাল হয়েছিল, সেটিও আমরা জানি। তো ইন্টারেস্টিংলি নীলুফার মনি তার প্রোফাইল ঘেটে তার লেখাপড়া সম্পর্কে যতদূর জানা গেল, তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অনার্স মাস্টার্স করেছেন রাষ্ট্রবিজ্ঞানে। ভালোই বলবো এই পড়াশোনাকে। পরবর্তীতে তিনি উইমেন এম্পাওয়ারমেন্ট কিংবা নারীর ক্ষমতায়ন বিষয়ে পিএইচডি করেন কোনো জায়গা থেকে, কোত্থেকে জানি না, বাট ডক্টর যুক্ত হয়েছে তার নামের আগে। তো এই ভদ্র মহিলা, যাকে বাই ডেফিনিশন শিক্ষিত বলতে হবে, শিক্ষিতা বলতে হবে, এতগুলো ডিগ্রি যার আছে পিএইচডি সহ, তাকে তো শিক্ষিতা বলতেই হয় বাই ডেফিনিশন।
তো তিনি তার বক্তব্যে লজিক্যাল ফ্যালেসি কত বড় সেটি ধরিয়ে দিচ্ছি একবার। তিনি বলছিলেন যে আবরার ফাহাদ ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে সোচ্চার ছিলেন, আর সেই জন্যে ছাত্র শিবিরের ছেলেরা তাকে মেরেছে। কি ভয়ঙ্কর ফ্যালেশাস বক্তব্য, কত বড় ভুল তিনি তার বক্তব্যে করেছেন, বা কতটা তিনি বেপরোয়া যুক্তিতর্কের ধার না ধারবার ব্যাপারে। ছাত্র শিবির কিংবা জামায়াত ইসলামী তারা ভারতীয় আধিপত্যবাদের কি পক্ষের লোক? তারা কি ভারতীয় আধিপত্যবাদ পছন্দ করেন? বিপরীত বিষয়টি তাদের ক্ষেত্রে সত্যি। তারা ভারতীয় আধিপত্যবাদের জন্য, আধিপত্যবাদীদের জন্য জামায়াত শিবিরের মতো প্রতিষ্ঠান। তাহলে আবরার ফাহাদ ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করলে, লেখলে সেসব নিয়ে ফেসবুকে, ছাত্র শিবিরের ছেলেদের বুঝে আবরার ফাহাদকে মেরে ফেলতে হবে, এমন যুক্তি দিয়ে থাকেন নীলুফার মনি। তো যাই হোক, তিনি ছাত্রলীগকে বাঁচাবার বোধহয় চেষ্টা করছিলেন, খুব দুর্বল চেষ্টা, কোনো লাভ হয়নি। ছাত্রলীগের ছেলেরাই তদন্তে বেরিয়ে এসেছে, তারাই হত্যাকাণ্ডের সঙ্গে যুক্ত, তাদের নানা মেয়াদে শাস্তি হয়েছে, মৃত্যুদণ্ড, যাবজ্জীবন ইত্যাদি ইত্যাদি হয়েছে, সে আলোচনা এখন যাব না। তো যেটি বলছিলাম, অতীতে অন্তত দুটো কারণে ভয়াবহভাবে আলোচনা এসেছিলেন, এই দুটো কারণ বললাম আপনাদের। আর গত পরশুদিন শুক্রবার তিনি একটি টক শোতে কথা বলছিলেন, স্টার নিউজ নামে আমাদের যে নতুন ডিজিটাল চ্যানেলটি হয়েছে, টিভি চ্যানেল, সেখানে কথা বলছিলেন একটি টক শোতে। আর সেই টক শোতে তার সহ আলোচক ছিলেন জামায়াত ইসলামের কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য মোহাম্মদ আব্দুল মান্নান আর সাবেক সচিব আবু আলম শহীদ খান, এরা ছিলেন সহ আলোচক। প্রিয় দর্শক শ্রোতা, আর টক শোটি সঞ্চালনা করছিলেন মোহাম্মদ ফারাবি আল হাফিজ। তো ফারাবি টক শো চলাকালে গণভোট প্রসঙ্গ তোলেন। তো গণভোট প্রসঙ্গে বিএনপির অবস্থান বিষয়ে আলোচনা করতে গিয়ে, আলোচনা চলছিল যখন, মনি কথা বলছিলেন, এক পর্যায়ে জামায়াতের মোহাম্মদ আব্দুল মান্নান তিনি বিএনপির চাঁদাবাজির বিষয়টি তুলেন। আর তখনই নীলুফার মনি রেগে যান। রেগে গিয়ে যে বক্তব্য তিনি দিলেন, সেই বক্তব্য আপনারা ভিডিও ক্লিপে দেখতে পেলেন। তো নিশ্চয়ই বক্তব্যের কথা আপনাদের মনে আছে, তিনি সেখানে যা যা বলছিলেন। অনেক বেফাঁস, বেপরোয়া, ইমপ্র্যাকটিক্যাল, অবাস্তব, আনরিয়েলিস্টিক, অপ্রয়োজনীয় কথা তিনি জামায়াত সম্পর্কে বলেছেন, যা একেবারেই ধোপে টেকে না। রাস্তার মানুষ যেভাবে দাঁড়িয়ে তর্ক করে, যে কোনো মানুষ, লেখাপড়ার দরকার নেই, ব্যাকগ্রাউন্ড দরকার নেই, মনি সেভাবে কথা বলছিলেন। জামায়াত সম্পর্কে সেরকম তথ্য আমাদের দেবার চেষ্টা করছিলেন। তার বক্তব্য কতটা খেলো, কতটা দুর্বল, এবং তিনি বিএনপির মতো একটি দলের একটি বড় অবস্থান হোল্ড করবার জন্য কতটা অনুপযুক্ত, এই সব কিছু ফুটে উঠেছে তার বক্তব্যে, প্রিয় দর্শক শ্রোতা। তো এই নীলুফার মনি যেই ভাষায় কথা বলছিলেন, তার ছ ঠিক ছিল না, নিশ্চয়ই আপনারা লক্ষ্য করেছেন। আমার বক্তব্যে কেউ মনে কষ্ট নেবেন না, আমি কাউকে এইভাবে কথা বলতে চাই না, কিন্তু যখন কোনো লোক উচ্চশিক্ষিত, বাই ডেফিনিশন, অনার্স, মাস্টার্স, পিএইচডি, এমন একজন মানুষের কাছ থেকে আমরা তো প্রমিত বাংলা আশা করতেই পারি। তার কিচ্ছু ঠিক নেই, তার শব্দ চয়ন, তার শব্দের উচ্চারণ সব কিছু কানে লাগছিল একেবারে বাজেভাবে। নিশ্চয়ই আপনারাও আমার সঙ্গে একমত হবেন। তারপর তার বক্তব্যে ফ্যালেসি কিংবা ভুলগুলো, ভ্রান্তিগুলো বড় বড়। তো সবচেয়ে গর্হিত যে কথাটি তিনি বলেছেন সেখানে, সেটি হলো ইসলাম ধর্মের গুরুত্বপূর্ণ 5টি স্তম্ভের একটি স্তম্ভ হলো জাকাত। তো সেই জাকাত সম্পর্কে তিনি কথা বলছিলেন, আর জাকাতকে তিনি দাঁড় করিয়ে দিয়েছেন চাঁদাবাজির কাতারে। এবং তিনি বলেছেন অত্যন্ত বোল্ডলি, অধ্যত্বপূর্ণ ভাষায়, স্টাইলে, যে চাঁদাবাজি নাকি জাকাতের চাইতে ভালো। কি ভয়ঙ্কর কথা! কোটি কোটি মুসলিমের দেশ এই দেশে রাজনীতি করতে হলে এরকম বক্তব্য রাখা যায় কি না? সেই বক্তব্য কি বিএনপির পক্ষে যায় নাকি বিপক্ষে যায়? তো বিএনপি কি মনির মতো নেত্রীদের ইচ্ছে করে ছেড়ে রেখেছেন? লাগাম না দিয়ে, দড়িতে না বেঁধে জাস্ট ছেড়ে দিয়েছেন, যা ইচ্ছে তাই বলবেন, যেখানে খুশি সেখানে। বিভিন্ন সময় আলোচনায়
বিতর্কিত হবেন, বিতর্ক তৈরি করবেন বিএনপির জন্যও, তার নিজের জন্যও, তাই কিন্তু দেখা যাচ্ছে। আচ্ছা, তো এই জাকাতকে চাঁদাবাজির পর্যায়ে ফেলে দেওয়া, এটি আমাদের মনে করিয়ে দেয় বিএনপি দলীয় মন্ত্রী, সংসদ সদস্য এবং মন্ত্রী, সেতু ও পরিবহন মন্ত্রী আমাদের রবিউলের কথা মনে করিয়ে দেয়, জনাব রবিউল। তিনি চাঁদাবাজিকে বৈধতা দিতে চেষ্টা করছিলেন। তিনি যানবাহনের যে চাঁদাবাজি, মালিক শ্রমিক পরিবহন ফেডারেশন ইত্যাদি ইত্যাদি নানা নামে নানা শাখায় বিভক্ত, অর্থাৎ পরিবহন সেক্টরে যে চাঁদাবাজি, সেই চাঁদাবাজিকে তিনি বৈধতা দেবার চেষ্টা করছিলেন মাত্র সেদিন। তিনি বলছিলেন এটি আপোষে লেনদেন হয়, চাঁদাবাজি না এটি। তো সেইটি নিয়ে দেশব্যাপী তুমুল আলোচনা সব জায়গায় হয়েছে, এখনও সে আলোচনা থামেনি। তো আবার আরেক নেত্রী চাঁদাবাজিকে বৈধতা দেবার চেষ্টা করেছেন, বেটার বলেছেন, এবং কিসের সঙ্গে তুলনা করেছেন? ইসলাম ধর্মের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভের সঙ্গে, যেটি তিনি একটি ভয়াবহ অপরাধ করেছেন, লোকের ধর্মীয় অনুভূতিতে আঘাত দিয়েছেন, এটি দেবার তার কোনো অধিকার নেই। আচ্ছা, এবং বিষয়টি খুবই নোংরা হয়েছে। এর বাইরে প্রিয় দর্শক শ্রোতা, তিনি যেসব যুক্তি দিচ্ছিলেন, তিনি জামায়াতের মোহাম্মদ আব্দুল মান্নানকে যেগুলো বলছিলেন যে আপনারা এটা করছেন ওটা করছেন, অন্যায় ব্যাংক বানিয়েছেন, অন্যায় দিয়ে ব্যাংক বানিয়েছেন, তার বাক্য গঠন হয়নি, বাংলা বাক্য ব্যবহার তিনি ভালো করে করতে পারেন না। অন্যায় দিয়ে কোনো ব্যাংক বানানো যায় না, অন্যায় কোনো উপাদান না, অন্যায়ভাবে ব্যাংক বানানো যায়। তো সে কথা গুছিয়ে বলতে পারেননি এই পিএইচডিধারী মহিলা। অন্যায় দিয়ে ব্যাংক বানিয়েছেন। তা আমি মাত্র আপনাদের 55 সেকেন্ডের ক্লিপ দিয়েছি, ক্লিপটি আরও অনেক বড়। সেখানে তিনি বলেছেন আপনারা ইবনে সিনা বানাচ্ছেন, জায়গায় জায়গায় সেটি ব্রাঞ্চ আউট করছেন, অর্থাৎ ইবনে সিনার শাখা বাড়াচ্ছেন। আপনারা জায়গা কিনছেন বাংলাদেশের বিভিন্ন জায়গায়, তো আপনারা তো সামন্তবাদ হয়ে উঠেছেন। এখানেও তিনি ব্যাকরণে ভুল করেছেন, তার বাক্য হয়নি, শব্দচয়নে ভুল করেছেন। একটি লোক কিংবা সংগঠন কখনো সামন্তবাদ হতে পারে না। তিনি সম্ভবত বলতে চেয়েছিলেন আপনার দল বা আপনি বা আপনারা সামন্তবাদী হয়ে উঠেছেন। যেমন আমাদের দেশে একটি প্রচলিত ভুল এখন প্রায় এস্টাবলিশড হয়ে গিয়েছে, শেখ হাসিনা এটি ব্যবহার করেছিলেন। তো শেখ হাসিনা আমাদের ভালো লাগে না শেখ হাসিনাকে, কিন্তু তার শেখানো ভুলটি অনেকের ভালো লাগে দেখছি। শিক্ষিত, উচ্চশিক্ষিত, অত্যন্ত উচ্চশিক্ষিত লোকরাও ব্যতিক্রম না, তারাও এই ভুল করছেন। আমরা কথায় কথায় বলছি অমুক স্বৈরাচার হয়ে গেছে। কোনো ব্যক্তি কখনো স্বৈরাচার হতে পারে না, ব্যক্তিকে হতে হয় স্বৈরাচারী, আর সিস্টেম হলো স্বৈরাচার। ইংরেজিতেও শব্দগুলো আলাদা, ডিকটেটর এবং ডিকটেটরশিপ। তো এখন দেখবেন এটি কমন হয়ে গেছে দেশে, সবাই বলছে তুমি তো স্বৈরাচার, অমুক তো স্বৈরাচার। একদম বাজে কথা, শব্দটি একেবারেই ভুল, এই শব্দ এখানে যাচ্ছে না। বলতে হবে তুমি স্বৈরাচারী হয়ে উঠেছো। শেখ হাসিনা স্বৈরাচারী শাসক ছিলেন, স্বৈরাচারী শাসকের হাত থেকে আমাদের মুক্তি মিলেছে, কিংবা আমরা স্বৈরাচারের বিরুদ্ধে, সিস্টেমটির নাম স্বৈরাচার, আর যিনি প্র্যাকটিস করেন তাকে বলি আমরা স্বৈরাচারী। তো একইভাবে নীলুফার মণি বললেন যে আপনারা তো সামন্তবাদ হয়ে গেছেন, ভুল বাংলা ব্যবহার করেছেন। আচ্ছা, তো এই যে তিনি বলছেন আপনারা ইসলামী ব্যাংক বানিয়েছেন, আপনারা জমি কিনছেন, ইবনে সিনা কিনছেন, তো এতে দোষের কি আছে? জামায়াত পেরেছে তো কিনেছে। এবং তিনি বলছেন আপনার হাত পা নাই, আপনারা কাজ করে খেতে পারেন না। কি জঘন্য মিথ্যাচার! জামায়াত যারা করেন, শিবির যারা করেন, তারা কি কাজ করেন না? তারা জাকাত ফেতরার উপর নির্ভর করেন। বিএনপির লোকেরা অনেকেই চাঁদাবাজির উপর নির্ভর করে জীবিকা নির্বাহের জন্য, এটি তাদের প্রধান ব্যবসা, জীবিকা। জামায়াতের লোকেরা কি তাই? আর জামায়াত যে জাকাতের কথা বলা হচ্ছে, যেটি নেয়, সেটি তারা গঠনমূলক কাজে ব্যবহার করে। আর যে কোনো দল বৈধভাবে তার ইনকাম বাড়াতে পারে, কারণ তার ইনকাম বাড়ালে দলের সচ্ছলতা বাড়বে, দলীয় কর্মীদের নেতাদের প্রয়োজনে সাহায্য করা যাবে, এমনকি কাউকে কাউকে বেতন দেওয়া যাবে যাতে চাঁদাবাজি করতে না হয়। একটু তো ভালো কাজ, এতে তো মন্দ কিছু নেই। আর জামায়াতে ইসলাম বহু আগে থেকে ক্রাউড ফান্ডিংয়ে চলছে দলটি, যদিও সাম্প্রতিককালে এনসিপি বলেছে তারা ক্রাউড ফান্ডিংয়ের দিকে যাচ্ছে, কিন্তু বিএনপির এমন কোনো কর্মসূচি নেই, আর নেই বলে সেটার ফল আমরা দেখতে পাচ্ছি। লাখো লাখো চাঁদাবাজ বিএনপিতে যুক্ত হয়েছে, লক্ষ লক্ষ হবে, কয়েক লক্ষ, পুরো দেশব্যাপী প্রতিনিয়ত এইসব খবর মিডিয়া আসছে, গণমাধ্যমে আসছে। সো তারা ব্যাংক বানাতে পারেনি, বিমা বানাতে পারেনি, ইবনে সিনা বানাতে পারেনি, জায়গা কিনতে পারেনি, এটি তো তাদের অদক্ষতা, অযোগ্যতা। এতে তো জামাতের কোনো দোষ নেই, জামায়াত পেরেছে তাদের যোগ্যতা বলে পেরেছে। তো নীলুফার এইসব কথাগুলি বলছিলেন, যা শুনতে অত্যন্ত দৃষ্টিকটু আর শ্রুতিকটু লাগছিল, এবং বাজে ভাষায়, বাজে উপস্থাপনায়, অত্যন্ত আক্রমণাত্মক ভঙ্গিতে এইসব কথা বলছিলেন। আর পক্ষান্তরে জামায়াতের আব্দুল মান্নান সাহেবকে দেখলাম বেশ মেজাজ ঠিক রেখে,
নিজের সব কিছু নিয়ন্ত্রণে রেখে তিনি কথা বলছিলেন, তাকে ধন্যবাদ দিতেই হয়। কারণ নীলুফারের উস্কানির মুখে তিনি তার প্রতিও কটূক্তি করতে পারতেন বাজেভাবে, যেটি শুনতে অশ্রাব্য হতো, শ্রুতিকটু হতো, বা তিনি সেটি করেননি, এই জন্য তাকে ধন্যবাদ জানাই। তিনি শিষ্টাচার বজায় রেখেছেন, ভালো। আর নীলুফারের বক্তব্যে পাশে বসে থাকা সাবেক সচিব আমাদের আবু আলম শহীদ খান হাসছিলেন। তো সেই হাসিটি বিদ্রুপাত্মক ছিল কিনা আমি জানি না, বা তার হাসির উদ্রেক করেছিল নীলুফারের এই অযৌক্তিক, অগ্রহণযোগ্য, অপরিবেশনযোগ্য বক্তব্য। তো বিশেষভাবে আবার বলবো, জাকাতের মতো একটি সুন্দর বিষয়কে, মানবিক বিষয়কে এবং ধর্মীয় দিক থেকে তাৎপর্যপূর্ণ বিষয়কে বিএনপির নোংরা চাঁদাবাজির সঙ্গে তুলনা করে তিনি মহা ভুল করেছেন এবং ধৃষ্টতার পরিচয় দিয়েছেন। দল হিসেবে বিএনপি বিষয়টি কিভাবে দেখে, কিভাবে হ্যান্ডেল করে, সেটি দেখবার অপেক্ষা আছি আমরা। প্রিয় দর্শক শ্রোতা, অনেক অনেক ধন্যবাদ জানবেন সঙ্গে থাকবার জন্য।